নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো আর শুরুতেই যে খবরে নজর রাখবো, সিউড়িতে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ দুই যুবকের। গ্রামবাসীদের গণপিটুনি এবং গণপিটুনিতে হাসপাতালে ভর্তি করতে হয় ওই দুই যুবককে। ঘটনার পরেই গ্রামের দুপক্ষের মধ্যে মারামারি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, উদ্ধার আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। গ্রামবাসীদের গণপিটুনিতে হাসপাতালে ভর্তি করতে হয় ওই দুই যুবককে, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ঢুকেছিল এবং তারপর গ্রামবাসীদের মধ্যেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি, খবর দেখানোর পাশাপাশি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সিউড়িতে। এই আগ্নেয়াস্ত্র হাতে করেই কিন্তু দুই যুবক তারা গ্রামে প্রবেশ করেছিলেন। তাদের গ্রামবাসীরা গণপিটুনি দেয়। ঋতুভাস চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋতুভাস, ঠিক কি হয়েছে প্রথমে জানতে চাইবো। হ্যাঁ, একদমই। দেখো, এই যে সিউড়ি থানার অন্তর্গত মিনিস্ট্রিল গ্রাম, এখানে কিন্তু গ্রাম্য বিবাদ দীর্ঘদিন ধরে চলছে। এমনকি এই গ্রাম্য বিবাদের ফলে কিন্তু একটা বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা কিন্তু বিগত দিনে ঘটেছে। আর সেই গ্রাম্য বিবাদের জেরেই কিন্তু এদিন দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে পাড়ি দেয় এবং স্থানীয় মানুষকে স্থানীয় মানুষের মধ্যে তারা আতঙ্ক সৃষ্টি করে। এরপরে সেই আতঙ্ক কাটিয়ে উঠে স্থানীয় মানুষ কিন্তু এই দুই যুবকের উপরে চড়াও হয়। তাদের আগ্নেয়াস্ত্রগুলিকে হাতে ধরে রেখে তাদেরকে মারধর করে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তখন কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয় এবং পুলিশ এই ঝামেলা নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে এই দুই যুবক সহ অন্য আরো দুই যুবককে কিন্তু ঘটনাস্থল থেকে আটক করে। এই আটক করার সময় কিন্তু এক অশান্তির সৃষ্টি হয়। মূলত আইসির কলার ধরে নেওয়াকে কেন্দ্র করে কিন্তু এই অশান্তিটা তৈরি হয়। পুলিশ অবশেষে লাঠিচার্জ করে, তাড়া করে এবং যে যুবক পুলিশের আইসির কলার ধরেছিল সেই যুবককেও কিন্তু আটক করেছে পুলিশ। এখন যে দুই যুবক বা দুষ্কৃতী যারা আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করেছিল তাদের উপর কিন্তু চড়াও হয়, তাদেরকেও প্রচন্ড পরিমাণে মারধর করে স্থানীয়রা। এই জায়গায় একটা প্রশ্ন রয়েছে, ওই যে দুই যুবক যারা আগ্নেয়াস্ত্র হাতে ঢুকেছিল তারা কি উদ্দেশ্যে ঢুকেছিল এসব তো তদন্ত সাপেক্ষ, কিন্তু তাদের কোনো পরিচয় কি জানা গেছে? তাদের কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা? পুলিশ কি সে ব্যাপারে কিছু জানিয়েছে? না, দেখো, এখনো পর্যন্ত কিন্তু তাদের পরিচয় জানা যায়নি। তবে বাবু আনসারি, স্থানীয় যে তৃণমূল নেতা, দাবি হচ্ছে এই দুই যুবককে বিজেপি নিয়ে এসেছে এবং বিহার থেকে এই দুই যুবককে নিয়ে আসা হয়েছে বলে কিন্তু তিনি দাবি করেছেন। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি এই যুবক অপর গোষ্ঠীর, এই যে বিজেপির যে গোষ্ঠী রয়েছে বা যে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এই গ্রাম্য বিবাদ চলছে সেই গোষ্ঠীরই একজন সদস্য। তবে এখন এই যুবকরা কোথায় থেকে এসেছে, কি নাম তাদের, কি উদ্দেশ্য নিয়েই বা এখানে এসেছিল, কেন তারা ভয় দেখাতে চেয়েছিল গ্রামবাসীদের, সবকিছুই কিন্তু পুলিশের তদন্ত সাপেক্ষ। ইতিমধ্যেই পুলিশ এই দুই যুবককে সহ আরো দুইজনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিউড়ি থানার পুলিশ মোতায়েন করা হয়েছে ওইখানে বিশাল পরিমাণে এবং এই দুই যুবক হাসপাতালে ভর্তি। তাদেরকে সেই হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে থানায়, তাদেরকে পুলিশ কাস্টাডিতে নেওয়া হবে। তারপরে জানা হবে যে এই দুই যুবক কোথায় থেকে এসেছে, কি উদ্দেশ্য তাদের। ঋতুভাস, আরো একবার বিস্তারিতভাবে জানতে চাইবো ঘটনার সূত্রপাত নিয়ে, ঠিক কি হয়েছিল? দেখো, এদিন সকালবেলাতেই কিন্তু দুই যুবক আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে ঢোকে এবং তারা স্থানীয় যারা মানুষ আছেন তাদেরকে ভয় দেখাতে শুরু করে। মূলত এর সূত্রপাত কিন্তু যে একটি গ্রাম্য বিবাদ থেকে, এবং এই তোমাকে বলে রাখি, এই গ্রাম্য বিবাদের জেরে কিন্তু এর আগে একটি জমি দখলকে কেন্দ্র করে কিন্তু এই গ্রাম্য বিবাদের সূত্রপাত হয়েছিল দীর্ঘদিন আগে এবং তার জন্য কখনো মাঠের ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে, আবার কখনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে কিন্তু এদিন এই আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় দুই যুবক এবং তারপরেই কিন্তু তপ্ত হয়ে ওঠে সিউড়ি থানার অন্তর্গত মিনিস্ট্রিল গ্রাম। মধুবন্তী, ঋতুভাস, এখনো পর্যন্ত কি পরিস্থিতি গ্রামের? এখন বিশাল পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে গ্রামে। সিউড়ি থানার আইসি ঘটনাস্থলে রয়েছেন, যেন কোনোভাবেই আর কোনো রকম অশান্তি সৃষ্টি না হয় সেদিকে কিন্তু পুলিশ নজর রেখেছে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তারা কারা? তাদের মধ্যে গ্রামবাসীরা নিশ্চয়ই রয়েছেন, তাই তো?
অবশ্যই গ্রামবাসীরা রয়েছেন মূলত এই যখন ঘটনা সূত্রপাত হয়, যখন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা রুদ্র মূর্তি ধারণ করে, সেই সময় কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল এবং সেই সময় দেখা যায় যে এক যুবক আইসির কলার ধরে নিয়েছে এবং তাকে টানছে। এরপরেই কিন্তু পুলিশ কার্যত লাঠিচার্জ শুরু করে। লাঠিচার্জ শুরু করার পরে যে যুবক পুলিশের কলার ধরেছে তাকেও আটক করেছে এবং এছাড়াও আমরা যে ভিডিওতে দেখতে পাচ্ছি সেখানে স্থানীয় তৃণমূল নেতা সেই বাবু আনসারিকে যখন পুলিশ আটক করার চেষ্টা করে, গাড়িতে তোলার চেষ্টা করে, তখন কিন্তু স্থানীয় মানুষ বিক্ষোভ দেখায় এবং তাকে কিন্তু ছাড়িয়ে নিয়ে চলে যায়। আর ঠিক তার পরের মুহূর্তে এই যুবক এসে কিন্তু আইসির কলার ধরে, তারপরে কিন্তু পুলিশ লাঠিচার্জ শুরু করে। তুমি যেহেতু ওখানে আছো বা তুমি যে খবরগুলো দিচ্ছ আমাদের, একটা জায়গায় জানতে চাইবো গ্রামবাসী যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছে এই ঘটনা সম্পর্কে। দেখো, গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে কিন্তু এই যে ঝামেলা তার অভিযোগ জানিয়ে এসেছেন। কখনো বাবু আনসারির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অপরপক্ষ, আবার কখনো অপরপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বাবু আনসারি সহ তার অনুগামীরা। স্বাভাবিকভাবেই এই গ্রামে কিন্তু মূলত যে বিবাদ সেটা কিন্তু রাজনৈতিক বিবাদ ঠিক নয়, যে রাজনৈতিক বিবাদ এটাকে বলা যাবে না। মূলত এই বিবাদ হচ্ছে জমি দখলকে কেন্দ্র করে। মূলত যে জমি দখলকে কেন্দ্র করে কিন্তু এই গ্রাম বারংবার উত্তপ্ত, কখনো বাড়িতে আগুন লাগানোর ঘটনা, কখনো চাষের জমির ফসলে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি ঋতুভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে। সিউড়িতে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ দুই যুবকের, গ্রামবাসীদের গণপিটুনি, হাসপাতালে ভর্তি ওই দুই যুবক। ঘটনার পরেই গ্রামের দুপক্ষের মধ্যে মারামারি, পুলিশকে ঘিরে বিক্ষোভ, উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ছবি আপনাদের দেখাচ্ছি যখন গণপিটুনিতে ওই দুই আহত যুবককে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে এবং আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। সেই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি এবং আপনাদের জানিয়ে রাখি যে আগ্নেয়াস্ত্র সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এই ঘটনার জন্য। আরো একবার দেখিয়ে দেব সেই ছবি, যে মুহূর্তে ওই দুই যুবককে উদ্ধার করতে আসে পুলিশ, পুলিশের সঙ্গে বচসার ঘটনাও ঘটে এবং গ্রামবাসীদের মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ, সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তাও নিয়ে গেছে। সিউড়িতে আগ্নেয়াস্ত্র হাতে গ্রামে প্রবেশ করে দুই যুবক, সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা এই গ্রামে। বলা যেতে পারে গ্রাম্য বিবাদের জেরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বেশ কয়েকজনকে আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়েছে। যে সময় উত্তেজনা তৈরি হয় সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গণপিটুনির জেরে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই দুই যুবককে এবং বেশ কয়েকজন গ্রামবাসী তাদেরকেও কিন্তু আটক করেছে পুলিশ। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নিয়ে গেছে পুলিশ থানায়।
এই গ্রামের দুপক্ষের মধ্যে শেষ পর্যন্ত মারামারির ঘটনা ঘটে এবং সেই কারণেই বেশ কয়েকজনকে আটক করতে হয় পুলিশকে। দেখছেন সেই ছবি, সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যে সময় যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শিউরির ঘটনা আপনাদের দেখাচ্ছি। উদ্ধার আগ্নেয়াস্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুই যুবককে গণপিটুনির জেরে যারা আহত এবং গ্রামবাসীদেরও আটক করেছে পুলিশ, তারাও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে এবং বেশ খানিকক্ষণ মারামারি হয়। দেখছিলেন সেই ছবি, গ্রামবাসীদের সঙ্গে গণপিটুনি, গ্রামবাসীদের হাতে গণপিটুনি এবং শেষ পর্যন্ত বেশ কয়েকজনকে আটক পুলিশের, সেই সঙ্গে উদ্ধার আগ্নেয়াস্ত্র। নজর রাখবো পরের খবরে। সোদপুরে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন গৃহশিক্ষক। অভিযোগ ভিত্তিহীন, দাবিতে ঘোলা থানা ঘেরাও। পরিবার ও ছাত্রছাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ঘোলা থানা এলাকায়। ঘোলা থানার ঘটনা। সোদপুরে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হন গৃহশিক্ষক। সোদপুরে ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক। অভিযোগ ভিত্তিহীন এমনটাই দাবি। ঘোলা থানা ঘেরাও, পরিবার ও ছাত্রছাত্রীদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ঘোলা থানা এলাকায়। ঘোলা থানা এলাকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওই গৃহশিক্ষককে গ্রেফতার করার পরেই এবং তার সম্পর্কে যে অভিযোগ তা ভিত্তিহীন বলে ঘেরাও করা হয় থানা চত্বর। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, কি খবর রয়েছে? যে এক ছাত্রী কিন্তু রাত্রিবেলার সময়, অর্থাৎ দেখা যায় গতকাল কিন্তু রাত্রিবেলা সে বলে যে আমাকে কিন্তু এই যে রবীন দত্ত যার বিরুদ্ধে অভিযোগ, সে কিন্তু তার বাড়িতে পড়ানোর নাম করে ডেকে কিন্তু শ্লীলতাহানি করে এবং তার ভিত্তিতে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এবং যে ছাত্রী অভিযোগ করেছিল তার যে পরিবারের লোকেরা, সেই পরিবারের লোকেরা কিন্তু সেই যে রবীন দত্ত শিক্ষক কিন্তু গণপিটুনি দেয়, প্রহার করে এবং তারপর কিন্তু ঘোলা থানার পুলিশ গ্রেফতার করে রবীন দত্তকে ছাত্রীর অভিযোগের ভিত্তিতে। কিন্তু তারপরেই দেখা যায় যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য হয়ে যায় এবং রবীন দত্তের কাছে যারা পড়তো, যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিল বাদ বাকি আরো, এবং এলাকার বাসীরা বলেন যে এই যে ছাত্রী অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। অর্থাৎ রবীন দত্ত শিক্ষক সোদপুর পানিহাটির ভোম্বলা মোড় অঞ্চলে যার বাড়ি, সে কিন্তু এই ধরনের কাজ কখনোই করতে পারে না, কারণ তিনি দীর্ঘ বেশ কয়েক বছর, প্রায় 30 বছরের উপর ধরে শিক্ষকতা করছেন, তার সম্পর্কে কোনো অ্যালিগেশন নেই। তাহলে যেভাবে আজকে অ্যালিগেশন দেওয়া হলো সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন, কারণ এই ধরনের কোনো কাজই তিনি করেননি। যদিও এই বিষয়ে এখন তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই, যেমনটা জানতে পারা যাচ্ছে ঘোলা থানার পুলিশ। আর ইতিমধ্যেই কিন্তু সেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে। অর্থাৎ যে রবীন দত্ত এই কাজ করতে পারেন না, এলাকা থেকে শুরু করে তার পড়ুয়ারা, যার ছাত্রছাত্রী, তারা কিন্তু জমায়েত হয়ে গতকাল রাত্রিবেলা ঘোলা থানায় কিন্তু ঘেরাও হয় এবং তারা পুলিশের কাছে কাকুতি মিনতি করতে থাকে যে রবীন দত্তকে যতক্ষণ না ছাড়া হয় ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকবেন। এবং আজ সকালেও ঠিক একই রকম ছবি ধরা পড়েছে।
ফলত গোটা ঘটনা এখনো পর্যন্ত তদন্ত শুরু করেছে ভোলা থানার পুলিশ। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে রবীন্দ্র দত্তকে। তবে ছাত্রীরা জানতে চাইছে এবং এলাকার মানুষ জানতে চাইছে যে কি কারণে, কি অভিযোগের ভিত্তিতে, যে কি ঘটনা হলো। একটা মেয়ে ঘরের ভেতর থেকে বাইরে এসে চিৎকার করলো, তারপরেই গ্রেফতার করে নিলেন কোনো প্রমাণ ছাড়া। এই প্রশ্নই কিন্তু তুলছেন ওই অঞ্চলে যারা বসবাসকারী মানুষ এবং রবীন্দ্র দত্তের যারা ছাত্রছাত্রী এবং যারা আশেপাশের মানুষজন রয়েছে এলাকাবাসীরা, তারা প্রত্যেকে কিন্তু এই প্রশ্নই তুলছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। ফেব্রুয়ারিতেই সাক্ষাৎ ট্রাম্প ও মোদীর। ভারতীয় পণ্যে আমদানির ওপর শুল্ক বৃদ্ধি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। উভয় পক্ষের জন্য উপকারী ও অংশীদারিত্ব নিয়ে সওয়াল করবেন মোদী। দুদেশের কূটনৈতিক সম্পর্ক এবং দুদেশের রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্ক আমরা জানি মসৃণ হলেও ট্রাম্প এবার ক্ষমতায় আসার পর বেশ কিছু নীতি গ্রহণ করেছেন, যার মধ্যে অন্যতম হলো আমেরিকার স্বার্থকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে, তারপরে অন্য দেশের কথা বিবেচনা করা হবে। এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে সেখানে ফেব্রুয়ারিতেই আমেরিকার সফরে যেতে পারেন নরেন্দ্র মোদী। আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে যেতে পারেন মোদী। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রয়োজনীয় সব বিষয় উঠে এসেছে, এমনটাই জানিয়েছেন ট্রাম্প। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্তদা, আমরা জানি দুদেশের কূটনৈতিক সম্পর্ক ভালো, ট্রাম্প এবং মোদির মধ্যে সম্পর্ক মসৃণ, তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু তার মধ্যেও ক্ষমতায় আসার পর আমরা জানি যে কিছু এমন নীতি গ্রহণ করেছেন যার প্রভাব কিন্তু ট্রাম্প যে নীতিগুলি গ্রহণ করেছেন যার প্রভাব কিন্তু ভারতের ওপরও পড়ছে। এই পরিস্থিতিতে, এই অবস্থায় এই যে সাক্ষাৎ, এটা কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তাৎপর্যপূর্ণ এবং সারা বিশ্বের রাজনীতির ক্ষেত্রেও, বিশেষ করে এই এশিয়া মহাদেশের ক্ষেত্রেও একটি খুব গুরুত্বপূর্ণ। এ নিয়ে কোনো সন্দেহ নেই। সব থেকে বড় কথা যে আমরা দেখেছিলাম যে মোদি এবং ট্রাম্পের এই রসায়ন আজকের নয়, এটা যখন প্রথম ট্রাম্প ক্ষমতায় আসে তারপর থেকে এটা তৈরি হয়েছিল। মাঝখানে এক দফা ট্রাম্প ভোটে হেরে যায়, কিন্তু তা সত্ত্বেও তাদের সম্পর্কটা তারা যে জিয়ে রেখেছে, রাখার চেষ্টা অন্তত ভারতের পক্ষ থেকে করা হয়েছিল। এবং মোদি সেই ব্যক্তিগত সম্পর্কটাকেই একটা কূটনৈতিক এবং রাজনৈতিক পর্যায়ে উন্নীত করার জন্য চেষ্টা করছেন, এটাই খুব প্রত্যাশিত। কিন্তু ঘটনা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতায় আসার পর, অর্থাৎ শপথ নেওয়ার পর, বেশ কিছু সিদ্ধান্ত যেগুলো সারা বিশ্বেই আলোড়ন ফেলেছে, তার মধ্যে ভারতও প্রভাবিত হয়েছে। ভারতের মধ্যেও একটা বিতর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে তার নতুন অভিবাসন নীতি প্রথম। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে তার শুল্ক নীতি। তিনি সব জায়গাতেই শুল্ক বৃদ্ধি করবে, অর্থাৎ করলে যেটা হবে ভারতের যে রপ্তানি বাণিজ্য সেটা ধাক্কা খাবে। এটা একটা বড় আশঙ্কার মধ্যে রয়েছে। এই দুটো বিষয়কেই সামনে রেখে মনে করা হচ্ছে যে আলোচনা হবে। এবং গতকাল এই ক্ষমতায় আসার পর, দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি সরাসরি ট্রাম্পের সঙ্গে তাকে অভিনন্দন জানিয়ে, এর আগেও জানিয়েছিল, তারপরেও জানালেন, গতকালকেও সেটা হয়েছে। তারপর থেকে যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তিনি এই কোনো এক সময় তিনি হয়তো যাবেন আমেরিকা সফরে। এবং এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভারতের স্বার্থের সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত, বিশেষ করে ভারতের জাতীয় অর্থনীতির সঙ্গে ভীষণভাবে সম্পর্কিত, এরকম দুটি স্পর্শকাতর বিষয়, ওই শুল্ক ও নীতি এবং অভিবাসন নীতি, এইগুলোর বিষয়ে হয়তো আলোচনা হবে বলেই মনে করা হচ্ছে। সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এবং শেষ পর্যন্ত দেখা যাক যে ট্রাম্প যেভাবে শুল্কের হুমকি দিচ্ছে এবং শুল্ক বাড়ানোর হুমকি দিচ্ছে, এবং তার পাশাপাশি তিনি যেভাবে অভিবাসন নীতির কথা ঘোষণা করেছেন, তার প্রভাবটা শেষ পর্যন্ত কতদূর গড়ায়, জল কতদূর গড়ায়, ভারতের পক্ষে এটা কতটা
তিনি নিয়ে আসতে পারেন মোদী আলোচনার প্রেক্ষিতে, এইটার দিকেই আমাদের নজর থাকবে। মধুমন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। নজর রাখবো পরের খবরে। আরজি করের আর্থিক দুর্নীতি মামলা, প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রারের দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে। সিবিআই এর তদন্তের পর ইসিআইআর দায়ের করে ইডির তদন্ত শুরু এবং 22টি জায়গায় তল্লাশি ইডির। হয়েছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর অনুমতি পায় সিবিআই। গত বছর 23শে আগস্ট দুর্নীতি মামলার তদন্ত শুরু করে সিবিআই। 29শে নভেম্বর চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নিম্ন আদালতকে 1 সপ্তাহের মধ্যে বিচার শেষের নির্দেশ হাইকোর্টের। আরজি করের আর্থিক দুর্নীতি মামলা, প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রারের দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে। সিবিআই এর তদন্তের পর ইসিআইআর দায়ের করে ইডির। তদন্ত শুরু, 22টি জায়গায় তল্লাশি ইডির। হয়েছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে ট্রায়াল শুরুর অনুমতি পায় সিবিআই। গত বছর 23শে আগস্ট দুর্নীতি মামলায় শুরু তদন্ত এবং 29শে নভেম্বর চার্জশিট জমা দিয়েছে সিবিআই। নিম্ন আদালতকে 1 সপ্তাহের মধ্যে বিচার শেষের নির্দেশ হাইকোর্টের। আরজি করে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শেষ পর্যায়ে। আর কি জানা যাচ্ছে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তিদা, কি খবর রয়েছে? দেখো, আরজি করের ঘটনার পর সেখানে যে আর্থিক দুর্নীতির অভিযোগ আছে তার প্রেক্ষিতেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সেখানে তদন্ত শুরু করে এবং সেই তদন্তে আক্তার আলী, যিনি প্রাক্তন ডেপুটি সুপার, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এরপরেই তিনি কলকাতা হাইকোর্টে আসেন, আর্জি জানান। আজকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে বলা হয় যে আরজি করে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আক্তার আলী দায়ের করা আর্থিক দুর্নীতি, সেই বিষয়ে ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের পক্ষ থেকে ইসিআইআর অর্থাৎ কমপ্লেন অভিযোগ দায়ের হয়েছে এবং সুপ্রিম কোর্ট আরজি করের খুন ধর্ষণের যেমন মামলা শুনছে, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট এই দুর্নীতির মামলাটিও কিন্তু অ্যাকসেপ্ট করেছে এবং সেখানে চলছে। এই পাশাপাশি সিবিআই এর পক্ষ থেকেও একটি মুখবন্ধ খামে আজকে একটি রিপোর্ট জমা করলো এবং রিপোর্ট জমা করেছে। গত বছর সিবিআই জানায় যে গত বছর 29শে নভেম্বর চার্জশিট জমা করেছে। এরপরে বিচারপতি বলেন যে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের এই বিষয়ে আর কিছু করার নেই। যদিও ইডির তরফ থেকে বলা হয় যে 22টি জায়গায় ইতিমধ্যে তল্লাশি চালানো হয়েছে, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শুধু তাদের বিরুদ্ধে এবং যাদের সরকারি কর্মচারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কনসেন্ট লেটারও রাজ্যের কাছ থেকে এসে পৌঁছেছে। কালই সিবিআই হাতে পেয়েছে। এরপরে আদালত নির্দেশ দিয়েছে যে সিবিআই স্পেশাল কোর্ট তাকে আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করতে হবে। শুরু করে অবিলম্বে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আক্তার আলীর করা অভিযোগের ভিত্তিতে যে মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আদালতের এই নির্দেশ যে নিম্ন আদালতকে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করে এই মামলার নিষ্পত্তি করতে হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। জানিয়ে রাখবো, আরজি করে প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার আক্তার আলীর দায়ের করা আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত শেষ পর্যায়ে। এবার ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। আদালতের নির্দেশ, নিম্ন আদালতকে আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে যত দ্রুত সম্ভব বিচার শেষ করার।
চোখ রাখবো পরের খবরে। পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার কুলপির তুলসী চকের ঘটনা এটি। বাড়ির সামনে থেকে স্বামীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, অভিযুক্ত স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার কুলপি থানার পুলিশ। পুলিশ গ্রেফতার করেছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে দুজনকে। দক্ষিণ 24 পরগনার কুলপির ঘটনা, তুলসী চকের ঘটনা এটি। বাড়ির সামনে থেকে স্বামীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত স্ত্রী ও প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে। বাড়ির সামনে থেকেই দেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলপির তুলসী চকের ঘটনা। প্রতিনিধি মানস প্রধান রয়েছেন, আরো বিস্তারিত তথ্য জেনে নেব। মানুষ, পুলিশ কি বলছে এই গোটা ঘটনা নিয়ে? দেখো মধুবন্তী, পুলিশ যেটা জানাচ্ছে যে ত্রিকোণ প্রেমের কাহিনীতে এই ঘটনা, যেহেতু স্ত্রী ও তার যে প্রেমিককে আটক করেছে পুলিশ, আটক করে নিয়ে যায় কুলপি থানায়। গতকাল রাতেই কিন্তু স্বামীর দেহ উদ্ধার হয় ওই যে বাড়ির সামনে ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ, সেই দেহ উদ্ধার করে নিয়ে যায় কুলপি থানার পুলিশ। তবে গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন কুলপি থানা। তবে যে পরিবারে যে দাবি করছে যে এই যে প্রেমে যে পরকীয়ার জেরেই কিন্তু যখন স্বামী জানতে পারে, সেই স্বামী জানার পরেই কিন্তু স্বামীকে প্রেমিকার যে প্রেমিক ও স্ত্রী মিলে কুপিয়ে খুন করে। সেই ঘটনায় কিন্তু পুলিশ তদন্ত করে দুজনকে আটক করে নিয়ে যায়। তবে যে এই যে ঘটনা রীতিমতো কিন্তু কুলপি বিধানসভায় যে তুলসীর চক এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি মানস প্রধানের সঙ্গে। আরো ভারতের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন আরো বারো। আজ থেকে বর্ধমানে শুরু কাঞ্চন উৎসব। বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই উৎসব, এবং সেখান থেকেই রয়েছেন, সেই প্রাঙ্গণ থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভাঙ্গী মুখোপাধ্যায়। কথা বলবো শুভাঙ্গীর সঙ্গে। শুভাঙ্গী, এই উৎসবের সূচনা তো আজ থেকেই, কিন্তু আজ সকালের ছবিটা ঠিক কিরকম সে তো তোমার কাছ থেকেই আমরা দেখতে পাবো, জানতে পারবো। কি দেখছো তুমি এই মুহূর্তে? মধুবন্তী, যেমনটা তোমায় জানিয়ে রাখি যে বর্ধমানবাসী কিন্তু এখন একেবারে উৎসবের আমেজে মাতোয়ারা, কারণ আজ থেকে বর্ধমানের কাঞ্চননগরে শুরু হচ্ছে কাঞ্চন উৎসব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে স্টেজ সেজে উঠেছে, যেখানে আজকে বিকেল বেলায় আসতে চলেছেন দক্ষিণী সুপারস্টার তামান্না ভাটিয়া, এবং সেখানে তোমায় দেখি ইতিমধ্যেই স্টেজ সেজে উঠছে বিভিন্ন। তাই নয় শুভাঙ্গী, তুমি শুরু হয়ে আমাদের কাঞ্চন উৎসবের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ আপনাদের সামনে আমরা একটু তুলে ধরছি, প্রস্তুতির ছবিটা আপনাদের দেখাচ্ছি, কারণ আজ থেকেই এই উৎসবের সূচনা। বিধায়ক খোকন দাসের উদ্যোগে প্রতি বছরই এই সময়টা সেজে ওঠে এই প্রাঙ্গণ। এবং আজকের আকর্ষণ, যেমনটা আমাদের প্রতিনিধি শুভাঙ্গী জানাচ্ছিলেন, তামান্না ভাটিয়া, দক্ষিণী সুপারস্টার তামান্না ভাটিয়াকে দেখতে অবশ্যই প্রচুর মানুষ ভিড় করবেন। সরাসরি সেই কাঞ্চন উৎসব আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিনই। আর আজকে কলকাতা টিভির পর্দায় সন্ধ্যে 7টায় চোখ রাখলেই তামান্না ভাটিয়াকে আপনারা দেখবেন। এই মুহূর্তে সেই প্রস্তুতি আপনারা দেখছেন। আবারও আমরা পেয়ে গেছি সরাসরি আমাদের প্রতিনিধি শুভাঙ্গী মুখোপাধ্যায়কে। শুভাঙ্গী, আমরা দেখছিলাম তুমি মেলা প্রাঙ্গণ এবং এই উৎসবের যে জায়গাটা, সেই জায়গাটা আমাদের দেখাচ্ছিলে, যেখানে আজকে এই পারফরমেন্স দেবেন তামান্না ভাটিয়া, তিনি পারফর্ম করবেন। এবং অবশ্যই সব মানুষ সেই দিকেই তাকিয়ে রয়েছে বলা যেতে পারে। বর্ধমানের মানুষ তো বটে, এবং আমরাও সরাসরি টিভির পর্দায় তাকে আমরা দেখতে পাবো। সব মিলিয়ে প্রস্তুতির ছবিটা কতটা জমজমাট, কি দেখছো সবটাই বলো। ইতিমধ্যেই মধুবন্তী, পুলিশি নিরাপত্তায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই কাঞ্চননগরের মাঠ। শুধুমাত্র তাই নয়, সকাল থেকে, তুমি যেটা প্রথমে আমি জিজ্ঞেস করলে যে কেমন ছিল প্রস্তুতি, সকাল থেকে কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরে পুজোও হয়, কারণ এই কঙ্কালীতলা মন্দিরকে ঘিরেই কিন্তু উৎসব সেজে ওঠে। আর আজ সেখানে আসতে চলেছেন প্রথম দিন, কাঞ্চন উৎসবের প্রথম দিনে আসতে চলেছেন তামান্না ভাটিয়া। তার জন্য কিন্তু নিরাপত্তা একেবারে আঁটোসাঁটো, কারণ
তিনি কিন্তু এখন সোশ্যাল মিডিয়া সেন্সেশন, শুধুমাত্র তাই নয় ন্যাশনাল ক্রাশ। তাই তাকে কিন্তু ঘিরে উন্মাদনা যে বর্ধমানবাসীর মধ্যে তৈরি হবে তা একেবারে স্পষ্ট। শুধুমাত্র কিন্তু বর্ধমানবাসী ভিড় করবেন না, পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষেরা ভিড় করবেন এই আশঙ্কাও করা হচ্ছে, এবং সেই জন্যেই একেবারে নিরাপত্তায় আঁটোসাঁটো করা হয়েছে যাতে কোনো রকম বাধা বিপত্তি না হয়, তিনি যেন সুষ্ঠুভাবে আসতে পারেন, প্রোগ্রাম করতে পারেন সেই জন্য। আর এই উৎসব কিন্তু টানা 9 দিন ধরে চলবে এবং প্রত্যেক দিন বিভিন্ন নাম করা আর্টিস্ট এখানে আসবেন। প্রত্যেক বছর যেমন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের নেতৃত্বে কাঞ্চন উৎসবের আয়োজন করা হয়, এবছরও করা হয়েছে এবং আজ থেকে যে উৎসব শুরু হচ্ছে তা 17তম কাঞ্চন উৎসবে পদার্পণ করলো, যেমনটা তোমায় জানালাম। আর ইতিমধ্যেই সেজে উঠেছে, তোমায় দেখাবো পুরো ব্যারিকেডে 6 লাফ, যাতে কোনো রকম অসুবিধে না হয়। প্রস্তুতি একেবারে তুঙ্গে, যাতে কোনো রকম বাধা বিপত্তি না ঘটে। স্টেজ সজ্জাও শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বিকেল বেলা থেকে তামান্না ভাটিয়ার অনুষ্ঠান দেখার জন্য ভিড় করবেন মানুষজন। শুধুমাত্র তাই নয়, এখন টানা 9 দিন ধরে এই উৎসব চলবে এবং বিভিন্ন আর্টিস্ট আসবেন, আর তার লাইভ সম্প্রচারণ কিন্তু কলকাতা টিভির পর্দায় দেখানো হবে এবং দর্শকরা তা উপভোগ করতে পারবেন। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম, সরাসরি ছিলেন কাঞ্চন উৎসবের প্রাঙ্গণ থেকে, মেলা প্রাঙ্গণ থেকে আমাদের প্রতিনিধি শুভাঙ্গী মুখোপাধ্যায়। প্রস্তুতি একেবারে তুঙ্গে, জমজমাট হতে চলেছে এই কাঞ্চন উৎসব। 9 দিন ধরে যে উৎসব চলবে, প্রত্যেক বছরের মতো বিধায়ক খোকন দাসের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। চোখ রাখবো পরের খবরে। 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পক্সো আইনে ধৃত যুবক। কর্মসূত্রে ব্যাঙ্গালোরে ছিল, কদিন আগেই বাড়িতে ফেরে ওই যুবক। বসিরহাট মেডিকেল কলেজে নাবালিকার মেডিকেল পরীক্ষাও হয়। যুবককে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ। 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পক্সো আইনে ধৃত ওই যুবক, যে ব্যাঙ্গালোরে কর্মরত। কর্মসূত্রে সে ব্যাঙ্গালোরে ছিল, কদিন আগে বাড়িতে ফেরে। আরো জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দেখো, উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা। এই 8ম শ্রেণীর ছাত্রী, তার বয়স 13 বছর। গতকাল অর্থাৎ সোমবার দিন দুপুরে বাড়িতে না থাকার ফলে 1:30টার সময় ওই প্রতিবেশী যুবক, সে দীর্ঘদিন ব্যাঙ্গালোরে কাজ করতো, বছর 23 যুবক, সেই সুযোগে অর্থাৎ তার বাবা মা পরিবারের লোক সদস্য না থাকার পথে সেই সুযোগে তার ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে ওই ছাত্রীর যখন শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে, নির্যাতিতা পুরো বিষয়টা তার বাবা মাকে বলে এবং সোজা হিঙ্গলগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে কিন্তু পক্সো আইনে, অর্থাৎ যেহেতু নাবালিকা, পক্সো আইনে তার অভিযোগ করা হয়। ইতিমধ্যে আজকে ভোরবেলা অর্থাৎ মঙ্গলবার ভোরবেলা ওই যুবককে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানা পুলিশ। তাকে আজকে আদালতে পেশ করা হবে। পাশাপাশি ওই ছাত্রীর যেমন একদিকে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করা হবে, অন্যদিকে 164 অর্থাৎ বসিরহাট মহকুমা আদালত তার জবানবন্দি নেওয়া হবে। এবং যেটা জানা গেছে, ওই প্রতিবেশী যুবকের সঙ্গে কি আগে কোনো সম্পর্ক ছিল কিনা এটাও তদন্তকারীরা মাথায় নিচ্ছে। পাশাপাশি ওই যুবককে যখন আজকে আদালতে তোলা হবে, তারপর তাকে হেফাজতে নেবে, অর্থাৎ পুলিশ হেফাজতে নিয়ে জানার চেষ্টা করবে আসলে এর পিছনে কেনই ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করলো। পুরো ঘটনাটা কিন্তু তদন্ত করছে সিংহবাগ থানা পুলিশ। এই অভিযোগের হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 12 ঘন্টার মধ্যে ওই যুবককে গ্রেপ্তার করে তার বাড়ি এলাকা থেকে সিংহবাগ থানা পুলিশ পুরো বিষয়টা কিন্তু তদন্তে রেখেছে। তাকে হেফাজতে নিয়ে পরবর্তী ধাপে ধাপে এগোতে চাইছে তদন্তকারীরা। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। 8ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, পক্সো আইনে গ্রেফতার যুবক। উত্তর 24 পরগনার বসিরহাটের মহকুমার হিঙ্গলগঞ্জ থানা এলাকার ঘটনা। গতকাল এই ঘটনা ঘটেছে। নজর রাখবো পরের খবরে। জামিনের জন্য আলাদা আইনের সুপ্রিম প্রস্তাব বাতিল। কেন্দ্রের ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার জামিন সম্পর্কিত ব্যবস্থা যথেষ্ট। সুপ্রিম প্রস্তাব বাতিল করে আদালত। হলফনামা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। গ্রেট ব্রিটেনের আইনের তুলনা সহ সংশোধনীর সুপারিশ করে আদালত। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব দা, হ্যাঁ দেখো, সুপ্রিম কোর্ট একটি মামলাতে সত্যেন্দ্র কুমার আনটিল বনাম সিবিআই, এই মামলাতে দেশের সংশোধনাগার এবং বন্দীদের
সম্পর্কিত নানান বিষয়ে বিগত প্রায় 2-3 বছর ধরে দেশের সুপারিশ তোমার দিয়ে আসছে। সেই সূত্রেই এক সময়তে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্ট বলেছিল যে আমাদের যে ভারত কি বলে আইন, সেটা স্বাধীনতা কি বলে আগেকার, অতএব তাতে সংশোধনী আসলেও কিন্তু তার ফলে কিন্তু সংশোধনাগারগুলিতে বিচারাধীন বন্দীর সংখ্যা অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার রুখতেই কিন্তু সুপারিশটা ছিল যে আমাদের যে জামিন সংক্রান্ত আইন আছে সেটা আরো সরল করা দরকার। সেই মতো একটা আলাদা জামিন আইন বানানো যায় কিনা সেটা এই দিয়েছিল সুপারিশ। কিন্তু কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল যে ভারতীয় 2023 সালে ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতা যেটা হয়েছে, চালু হয়েছে, সেখানে কিন্তু জামিন সংক্রান্ত আইন আগের চেয়ে অনেক সরল করা হয়েছে এবং সেটাই যথেষ্ট। নতুন করে আলাদা করে কোনো আইন আনার কিন্তু এই মুহূর্তে চিন্তা ভাবনা নেই। এইটা কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টকে হলফনামা মারফত জানিয়ে দিয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়ের সঙ্গে। আসবো পরের খবরে। ফের উত্তরপ্রদেশে ধর্মীয় উৎসবে বিপত্তি, বাগপেটে কাঠের স্টেজ ভেঙে পড়ল, মৃত 6, আহত 80। নির্বাণা লাড্ডু মহোৎসবের জমায়েত ঘিরে বিপত্তি। প্রতিনিধি জয়ন্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্তদা, কি ঘটেছে? মঙ্গলবার সকালে, এটা গত প্রায় 30 বছর ধরেই এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এটা জৈন ধর্মাবলম্বীদের এক ধর্মগুরু, তিনি লাড্ডু বিলি করেন। এই অনুষ্ঠানের একটা কর্মসূচির একটা অন্যতম অঙ্গ। আর সেই লাড্ডু বিলিকে কেন্দ্র করে হুড়োহুড়ি পড়ে যায় এবং তখন যে অস্থায়ী যে কাঠামো তৈরি হয়েছিল, অর্থাৎ যে মঞ্চ তৈরি হয়েছিল, সেই মঞ্চ ভিড়ের চাপে ভেঙে যায় এবং তাতে ভয়াবহভাবে একটা চাপের সৃষ্টি হয়। এবং সেই ঘটনার প্রেক্ষিতে আপাতত যা জানা যাচ্ছে যে 6 জনের মৃত্যু হয়েছে এবং 80 জনের ওপর মানুষকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, স্থানীয় বিভিন্ন হাসপাতালে। জেলা শাসকের সূত্রে যেটা জানানো হয়েছে যে তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক এবং আরো উদ্ধার কাজ চলছে। কিন্তু ঘটনাটার ভয়াবহতা এই কারণে যে এর আগে উত্তরপ্রদেশের পুলিশ এর আগে হাতরাসে একটা এরকম ধর্মীয় সভায় পালপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। তারপর থেকেও যে পুলিশ প্রশাসন যে যথেষ্ট সজাগ ছিল না, অন্তত সেটা এবার আরো স্পষ্ট হয়ে গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যে একটা ধর্মীয় সভায় যে সেই ভিড় সামাল দিতে না পারা এবং সেখানে মঞ্চ ভেঙে পড়ে মানুষের প্রাণ, এবং তাদের মধ্যে শিশুও রয়েছে, মহিলাও রয়েছে। সাধারণত আমরা জানি যে এই ধরনের কর্মসূচিতে সাধারণ মানুষ সপরিবারে গিয়ে হাজির হয়, অর্থাৎ সেই কারণেই সন্দেহ করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ যেটা প্রশাসনিক সূত্রে জানা গেছে যে যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। মনুমন্ত্রী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত চৌধুরীর সঙ্গে। পুলিশ কি বলেছে এই ঘটনা নিয়ে শোনাবো এবার। ये आप सब लोगों को अवगत कराना है कि आज बड़ौद थाना क्षेत्र के सी फील्ड में एक धार्मिक कार्यक्रम चल रहा था, जिसमें लड्डू चढ़ाने का कार्यक्रम था जैन कम्युनिटी का। वहाँ पे कुछ लोग मचान पे चढ़े हुए थे। मचान जिस चीज़ का बना हुआ था बल्ली का, वो डिसबैलेंस होकर गिर गई, जिसमें जो लोग उस पर खड़े थे वो घायल हो गए। तुरंत
मौके पे सभी टीम्स पहुंची थी, पुलिस की भी, प्रशासन की भी, फायर डिपार्टमेंट की भी, और जितने भी घायल व्यक्ति थे उनको आसपास के अस्पताल में पहुंचाया। उनका प्राथमिक उपचार चल रहा है। अभी तक की जो सूचना मिली है लगभग 20 से 25 लोग जो हैं घायल हुए थे और कुछ लोग सामान्य चोटें थी। उन सबको फर्स्ट एड दी के उनको घर पहुंचाया गया है। अभी कुछ लोग जो हैं, अभी तक की जो सूचना ही 2-3 लोग जो हैं वो अभी गंभीर रूप से घायल है, उनका भी उपचार चल रहा है और जो भी स्थिति होती है उसको आप लोगों से शेयर किया जाएगा, अपडेट किया जाएगा। थैंक यू। নজর রাখবো পরের খবরে। রাজ্য জুড়ে 8 ও 9 ফেব্রুয়ারি উপভোক্তা সম্পর্কে অভিযান। খাদ্য দপ্তরের তরফে অভিযান রেশন গ্রাহকদের অভাব, অভিযোগ ও সচেতন করতে এই অভিযানের এক সপ্তাহের মধ্যে আধিকারিকদের রিপোর্ট জমা করতে হবে। রাজ্য জুড়ে 8 এবং 9 তারিখ এই অভিযান। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। দেবাশিস দা, খাদ্য দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, বিভিন্ন জায়গা থেকে গ্রাহকদের বিভিন্ন রকম অভিযোগ আসে, বিশেষত রেশন নিয়ে, রেশন উপভোক্তাদের। আর তার সেটুকু কিন্তু জানতেই ঠিক কি অসুবিধা ধরেছে আমার জন্য কিন্তু সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী এবং খাদ্য দপ্তর কিন্তু পদক্ষেপ নিচ্ছে। যেমন আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি এই বিভিন্ন অভিযান চালাবে। এই পঞ্চমবার এই উদ্যোগ নেওয়া হলো। আগামী 8 এবং 9 ফেব্রুয়ারি দুদিন খাদ্য দপ্তরের সমস্ত আধিকারিক ও সাধারণ কর্মীদের নিজেদের এলাকার অন্তত 2টি করে রেশন দোকানে গিয়ে রেশন গ্রাহক ও ডিলারদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধা জানতে হবে। রেশন গ্রাহকদের যে ন্যায্য পরিমাণ গুণগত মান তা পাওয়া উচিত, সেটা তারা পাচ্ছেন কিনা সেটা জানতে হবে বলে দপ্তরের এক নির্দেশিকা জানানো হয়েছে। এই জন্য 11 দফার প্রশ্ন একটি তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। রেশন দোকানে গিয়ে কথা বলার পর খাদ্য দপ্তরের আধিকারিকদের রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে দপ্তরের নিজস্ব পোর্টালে জমা করতে হবে। একই সঙ্গে দপ্তরের সামাজিক মাধ্যমগুলোতেও সাধারণ মানুষ অবগতির জন্য তুলে দিতে হবে। গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে যে খাদ্যমন্ত্রী রতিন ঘোষ, দপ্তরের প্রধান সচিব পারভেজ আহমেদ সিদ্দিকী এই অভিযানে অংশ নিয়েছিলেন। খাদ্য দপ্তরের সচিবালয়, ডিরেক্টর এবং আঞ্চলিক অফিসের কর্মীদের এই অভিযান যোগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রেশন দোকানে গিয়ে তাদের কি করতে হবে সেটাও রেশন দপ্তর। গ্রাহকরা খাদ্য নেওয়ার সময় দোকানে ই-পস থেকে স্লিপ পাচ্ছে কিনা সেটাও দেখে নিতে বলা হয়েছে। ডিলারদের দপ্তর বিশেষ সব মিলিয়ে খাদ্য দপ্তরের নতুন ভাবে যাতে মানুষ যে উপভোক্তা রয়েছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তারা কোনো মান পাচ্ছে কিনা দেখার কিন্তু ব্যবস্থা নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে। বিষ্ণুপুরের খবরে নজর রাখবো। বিষ্ণুপুরে পুরনো 2টি জলের ট্যাঙ্ক ভাঙায় তৎপর পুরসভা। কলকাতা টিভির খবরের জেরে ট্যাঙ্ক পরীক্ষা করে ভাঙতে তৎপর খড়গপুর আইআইটি বিশেষজ্ঞদের দিয়ে জলের ট্যাঙ্ক পরীক্ষা করা হয়। বিষ্ণুপুর পুরসভা জানায় তাড়াতাড়ি ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হবে। দেখছেন সেই ট্যাঙ্ক দুটির ছবিও। কলকাতা টিভির খবরের জেরেই ট্যাঙ্ক পরীক্ষা করে ভাঙতে তৎপর খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের দিয়ে জলের ট্যাঙ্ক পরীক্ষাও করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমাদের প্রতিনিধি, কলকাতা টিভির খবরের জেরে নড়ে চড়ে বসলো পুরসভা। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হলো এই ট্যাঙ্ক মেরামত করবার জন্য। ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হবে কবে, কি জানা যাচ্ছে, কিভাবে পুরো বিষয়টি হবে? দেখো, বিষয়টা হচ্ছে বিষ্ণুপুর শহরের কুমারীটপেজ এবং বিষ্ণুপুর পৌরসভা সংলগ্ন 2টি ট্যাঙ্ক এবং সেই ট্যাঙ্কের যে বেহাল দশা, বহু প্রাচীন 2টি ট্যাঙ্কের বেহাল দশার ছবি কলকাতা টিভিতে তুলে ধরা হয় এবং কলকাতা টিভি তুলে ধরার পরই বিষ্ণুপুর পুরসভার তরফ থেকে খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। এরপরই বিষ্ণুপুর পুরসভা কর্তৃপক্ষ নজরে আনে পুরো নগর উন্নয়ন দপ্তরের এবং তারপরই আইআইটি খড়গপুর থেকে বিশেষজ্ঞ দল এনে 2টি ট্যাঙ্কের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং সেই স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে বলা হয় যে 2টি ট্যাঙ্কের অবস্থা ভালো নয়, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে, অর্থাৎ বিপজ্জনক অবস্থায় রয়েছে। এই রিপোর্ট পাওয়ার পরই পুরো নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে 2টি ট্যাঙ্কে ভাঙার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে, তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়েছে, টেন্ডার প্রসেস রয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে এমনটাই জানানো হয়েছে বিষ্ণুপুর পৌরসভার তরফ থেকে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।
বিষ্ণুপুর পুরসভা জানিয়েছে তাড়াতাড়ি ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু হবে। ইতিমধ্যে বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষাও করা হয়েছে। দুটি জলের ট্যাঙ্ক ভাঙার জন্য তৎপর হয়েছে এবার প্রশাসন। কলকাতা টিভির খবরের জেরেই ট্যাঙ্ক পরীক্ষা করে তা ভাঙতে তৎপর প্রশাসন। নজর পরের খবরে, নার্সকে শারীরিক হেনস্থার অভিযোগে গ্রেফতার হাসপাতালেরই স্টাফ। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ঘটনা এটি। 25শে জানুয়ারি জরুরি বিভাগে কর্মরত নার্সকে হেনস্থার অভিযোগ ওঠে। সুপারকে ঘটনা জানাতেই পুলিশকে খবর হাসপাতালের পক্ষ থেকে। নার্সকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল হাসপাতালেরই স্টাফের বিরুদ্ধে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের ঘটনা। 25শে জানুয়ারি জরুরি বিভাগে কর্মরত নার্সকে হেনস্থার অভিযোগ হাসপাতালের স্টাফের বিরুদ্ধে। সুপারকে ঘটনাটি জানায় ওই নার্স। পুলিশকে খবর দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে। অজয় শাহ রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অজয়, ঠিক কি অভিযোগ, গোটা বিষয় সম্পর্কে কি জানতে পারছো? দেখো, আলিপুরদুয়ার জেলা হাসপাতালে একজন পড়ুয়া নার্সকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে হাসপাতালের এক স্টাফ পুরুষ নার্সের বিরুদ্ধে। ঘটনায় পড়ুয়া নার্সদের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় হাসপাতালের সুপারের কাছে। হাসপাতালের সুপার থেকে আলিপুরদুয়ার থানায় বিষয়টি জানানো হয় আর অভিযুক্তকে গ্রেফতার করেছে আলিপুরদুয়ার পুলিশ। গত 25 জানুয়ারি আলিপুরদুয়ার হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিতে ছিল একজন দ্বিতীয় বর্ষের পড়ুয়া নার্স। সেই সময় একজন পুরুষ নার্স তার গায়ে হাত দেয় বলে অভিযোগ। ঘটনার পর সোমবার সমস্ত পড়ুয়া নার্স একত্রিত হয়ে তারা হাসপাতালের সুপারের কাছে অভিযোগ করে। হাসপাতাল সুপার জানিয়েছেন যে অভিযোগ পাওয়ার মাত্রই আমি পুলিশকে খবর দেই আর পুলিশ ঘটনার অভিযোগের 1 ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অজয় শাহর সঙ্গে। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।